রয় সাব, ও রয় সাব। রোজকার মতো ডোরবেল বাজার পর মিনিট কয়েকের অপেক্ষা। তারপর দুবার স্বাভাবিক গলায় ডাকল বিল্লু। নিস্তব্ধ বাড়িটার ভেতরে তাও কোনো শব্দতরঙ্গ সৃষ্টি না হওয়ায় 17 বছরের বিল্লুর কপালে কয়েকটা ভাঁজ দেখা গেল। বিকালের সময় তো বাড়িতেই থাকেন রয় সাহেব, তাহলে আজ গেলেন কোথায়? টাইফয়েডের প্রকোপে বিগত প্রায় 2 সপ্তাহ ধরে সাহেব একটি বারের জন্য বের হতে পারেননি। শরীরের অবস্থা চোখে দেখা যায় না। চকচকে গায়ের রঙে জীর্ণ মেটে রঙের পালিশ পড়েছে। বর্ষার কাদার মতো চোখের নিচে দুর্বলতার প্রলেপ। শুষ্ক মুখে গত পরশু দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বিল্লুকে বলেছিলেন, বুঝলি তো বিল্লু, আরেকবার ডাক্তারবাবুর কাছে যাব ভাবছি। তাছাড়া ফ্রিজটা খালি হয়ে গেছে, আসার পথে বাজারটা সেরেই ফিরব। কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতে বিল্লুর মনে হলো সাহেব হয়তো ডাক্তারের কাছেই গিয়েছেন, কিন্তু বাজার গেলে মুশকিল হবে। বিল্লু আজ যে নিজেই 2 হাত ভরে বাজার করে নিয়ে এসেছে, এত কিছু রাখবে কোথায়? ঘরে তো একটা মাত্র সিঙ্গেল ডোরের ফ্রিজ। এমনিতে রোজকার দুধ ডিম দিতে এ বাড়িতে ওর যাতায়াত। সেই ডেভিড সাহেব বেঁচে থাকার সময় থেকেই ও এখানে আসে। ছোটবেলায় বাবার সঙ্গে আসত। বাবার এখন পাহাড়ি পথ বেয়ে এতটা উঁচুতে আসতে গিয়ে হাঁফ ধরে যায়, তাই বাঁধা খরিদ্দারের কাছে কয়েক বছর ধরে বিল্লুই যাতায়াত করে। চাহিদা মতো বাড়ির গরুর দুধ, পোলট্রি মুরগির ডিম পৌঁছে দিয়ে আসে। রয় সাহেব ওদের লক্ষ্মীমন্ত খরিদ্দার। দুধ ডিমের বাইরেও মাঝে মধ্যেই একটা করে গোটা মুরগি নেয়। বেশ খাদ্যরসিক মানুষ রয় সাহেব। আনমনে এসব ভাবতে ভাবতেই বিল্লু সিঁড়ি দিয়ে নেমে এলো। ঠিক তখনই একটা শব্দ শুনতে পেল। কি গো, এত দূরে কেন? আর একটু কাছে এসো। শব্দটার শ্রবণেন্দ্রিয়জাত অনুভূতিটা কেমন যেন অপরিচিত লাগলো বিল্লুর কাছে। একটা সূক্ষ্ম মায়াবী নারী কণ্ঠের শব্দ ওর সারা শরীর মনে যেন আকর্ষণীয় তরঙ্গের সৃষ্টি করল। কৌতূহলী পায়ে ও এগিয়ে গেল ঘরের খোলা জানলার দিকে। তারপর জানলার গড়াদে 2 চোখ রেখে একবার নজর বুলিয়ে নিল ভেতরের ঘরটাতে। এটা রয় সাহেবের ডাইনিং কাম ড্রয়িং রুম। কাঁচের তৈরি ওভাল শেফের শৌখিন 4 পায়ার টেবিলের পাশে ফ্রিজ ছাড়া 2টো বড় সোফা রাখা আছে। সোফার সামনে কাঠের কাজ করা একটা ছোট সেন্ট্রাল টেবিল। এই ঘরে ও কয়েকবার ঢুকেছিল আগে। বাইরে থেকে জানলা দিয়ে চুঁইয়ে আসা আলোয় সেখানে কাউকেই চোখে পড়ল না বিল্লুর। অতঃপর ঘাড় ঘুরিয়ে সরতে গিয়েই আবার সেই শব্দটা পিছলে এসে ওর কর্ণকুহরে প্রবেশ করল। কি গো, এত দূরে কেন? আর একটু কাছে এসো। এবার যেন শব্দের উৎসটার সম্বন্ধে একটা আন্দাজ করতে পারল ও। ড্রয়িং রুমের বাঁ দিকে ঘরের বন্ধ দরজা ভেদ করে বেরিয়ে আসছে শব্দটা। তারপর সারা ড্রয়িং রুমে ধাক্কাধাক্কি করে ওর কাছে এসে পৌঁছচ্ছে। মৃগের নাভির সুবাসের মতো দুর্নিবার আকর্ষণ রয়েছে তার প্রতিটি তরঙ্গে। বিল্লুর নিজের 17 বছরের শরীরটাকে হঠাৎই যেন সমর্থ পূর্ণবয়স্ক যুবকের মতো বোধ হচ্ছিল। ও মোহগ্রস্তের মতো এগিয়ে চলল বাড়ির পেছন দিকে। ওই ঘরের জানলাটা হয়তো খোলা থাকতে পারে। আগুনের প্রতি পিপিলিকার যেমন অমোঘ আকর্ষণ থাকে, হুবহু তেমনইভাবে এগিয়ে গেল ও। এরপর জানলায় চোখ রাখতেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল বিল্লু। অপূর্ব মোহময়ী প্রায় অনাবৃত যুবতীর শরীরের কিয়দংশ
ওর নজরটাকে যেন পুড়িয়ে দিচ্ছিল। বিল্লুর সারাটা শরীর অবশ হতে থাকলো আবেশে। একটা মায়াবী আলোর আকর্ষণে ওর সারাটা শরীর যেন সেই ঘরে প্রবেশ করার নেশায় মেতে উঠল। মনে হলো এই নারীকে এই মুহূর্তে চেটে পুটে নিতে না পারলে পৃথিবীর চরমতম সুখ থেকে ও যেন বঞ্চিত হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওর এই তীব্র আকাঙ্ক্ষা পূরণে নিয়তিও নিষ্ঠুর সঙ্গ দিল। আকর্ষণকারী মনোমোহিনী হঠাৎই ওর খুব কাছে এসে ফিসফিসিয়ে বলে উঠল, কি গো, এত দূরে কেন? আর একটু কাছে এসো প্লিজ। দিদিমণি, হঠাৎ ভুল ভাঙল বিল্লুর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওর মুখ দিয়ে কেবল একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো, না 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 না। ডাক্তারের চেম্বার থেকে বেরোতে গিয়ে আবার সেই মহিলার সঙ্গে চোকাচুকি হয়ে গেল মিথিলের। মুহূর্তে গা গুলিয়ে উঠল ওর। অস্বস্তিকর ভঙ্গিতে জিভের আগা দিয়ে নিজের ঠোঁট দুটোকে সিক্ত করার চেষ্টা করছিল মহিলাটি। মিথিল ভুরু কুঁচকে যথাসম্ভব গম্ভীর মুখে পাশ কাটিয়ে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে বাজারের রাস্তাটা ধরল সে। একটু আগের তিতকুটে অভিজ্ঞতাটা ওকে নিজের সহধর্মিনীর কথা মনে করিয়ে দিল। দৈনন্দিন জীবনপথে কিছু কিছু মুহূর্ত মানুষকে স্মৃতিচারণে বাধ্য করায়। তখন কতই বা বয়স ছিল মিথিলের। সবে কলেজ শেষ করে বাবার হার্ডওয়্যারের ব্যবসায় মন দিয়েছিল। ওর রোজকার ইট বালি সিমেন্টের ধুলোময় জগতে একদিন পা রেখেছিল এক ঝকমকে সুন্দরী নারী। দ্যুতিপ্রিয়ার নামটা ক্রমশ সার্থকতা পেতে শুরু করেছিল মিথিলের হৃদয়ের বাঁ দিকে। অতঃপর কয়েক মাসের মধ্যেই ভালোবাসার সাগরে নিমজ্জিত হওয়ার উদ্দাম তাড়নায় বাবার সঙ্গে কথা বলেছিল। তখন ওরা আসামের লামডিংয়ে থাকত। জাতপাতের যুক্তিহীন বিচারে ঘর থেকে নাকচ হয়ে গিয়েছিল ওর প্রস্তাবটা, কিন্তু মিথিলের পেছোবার পথ ছিল না। যদিও সামনের গভীর খাদের সন্ধান তখনও তার অস্বচ্ছ দৃষ্টিপটে ফুটে ওঠেনি। নিজের বাড়ি ছেড়ে সে দ্যুতির সঙ্গে নতুন করে সংসার আর জীবিকা গোছাতে শুরু করেছিল। প্রথম দিকে হৃদযন্ত্রের সঙ্গে ছন্দ মিলিয়ে দিনগুলো ভালোই কাটছিল। 1.5 বছরের মাথায় জন্ম নিয়েছিল ওদের একমাত্র সন্তান কুহেলি। এরপরেই ধীরে ধীরে প্রেমের আহ্নিক গতিতে মরচে ধরতে শুরু করেছিল। ক্রমশ মিথিলের মনে ও দৃষ্টিতে প্রকট হতে শুরু করেছিল দ্যুতির তীব্র ধারালো তমগুণের প্রভাব। সন্তান হওয়ার দরুন নারী সুলভ কোমলতায় সামান্য আঘাত লাগলেই ও যখন তখন বিরক্তির তরবারি বের করে দাঁড়িয়ে পড়ত। বাহ্যিক রূপের ঔজ্জ্বল্যকে কেন্দ্র করেই ওর যাবতীয় ধ্যানজ্ঞান নিবিষ্ট ছিল। মাতৃত্বে তৃপ্তি লাভের অনুভূতি সেখানে প্রায় ছিলই না। ওর একমাত্র বাসনা ছিল চারপাশে সব বয়সের পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখা। পতঙ্গভুক কামাসক্ত অগ্নির মতোই ও প্রজ্বলিত হতে চাইত পুরুষদের উন্মত্ত হৃদয়ে। তাদের সেই কামনার বহিঃপ্রকাশ ছিল ওর অহংকার প্রকাশের আয়না। সেই আরশিতে নিজেকে আবিষ্কার করে তৃপ্তিতে আর গর্বে বিশ্রীভাবে ঝলসে উঠত সে। এসব দেখার পর নিজের সিদ্ধান্তের প্রতি চরম ঘৃণায় একসময় নিজের কাছেই কুঁকড়ে যাচ্ছিল মিথিল। ওর মনে আতঙ্ক উঁকি দিত। মনে হতো
এই পাপাগ্নির আঁচে ওর সন্তানের জীবনটাও ছাড়খাড় হয়ে যাবে না তো? অতঃপর পাপের বোঝা বয়ে উঠতে না পেরে কদর্য অসুখে ভুগে মারা গিয়েছিল দ্যুতিপ্রিয়া। সেই থেকে বাপ মায়ের নির্ঝঞ্ঝাট সংসারের সূচনা হয়েছিল। এর মধ্যেই একদিন গোছানো আটোসাটো স্নেহের বাঁধনকে ফাঁকি দিয়ে অকস্মাৎ ঘটে গিয়েছিল সেই ঘটনাটা। ধরুন আপনার সবচেয়ে কাছের মানুষ মরণাপন্ন। কয়েক মুহূর্ত পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হঠাৎ কেউ আপনাকে বলল সেই মৃত্যু পথযাত্রীর প্রাণ সে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তার বদলে আপনাকে একটি বিপজ্জনক কাজ করতে হবে। এই পরিস্থিতিতে আপনি ঠিক কতটা ঝুঁকি নিতে পারবেন কখনো ভেবে দেখেছেন? মৃত মানুষদের জীবনদান কি ঠিক কোনো শুভ উপায়ে তাকে আদৌ সম্ভব? নমস্কার, আমি রক্তিম। অদ্ভুতরে হরর পডকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের কাজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সম্ভব হলে লাইক ও শেয়ারের অনুরোধ রইল। আজ আপনি শুনবেন লেখিকা শেলি ভট্টাচার্যের লেখা পরিতৃপ্তি। লেখিকার জন্ম উত্তর ২৪ পরগনার বিরাটিতে। বিজ্ঞান ও টেকনোলজির কৃতি ছাত্রী, সাহিত্য অনুরাগী। কিশোর ভারতী সহ বেশ কিছু পত্রিকা এবং একক বই হিসেবে জমজমাট গল্পগুচ্ছ, ডাকমা, চতুর্মাত্রিক ভয়ের হাত ধরে আজ সেই সাহিত্য চর্চা পৌঁছে গেছে বহু মানুষের ঘরে। পুনশ্চ অদ্ভুতুরে হরর পডকাস্ট মদ্যপান, বন্য পশু হত্যা এবং যাবতীয় অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। লেখিকা শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরেই এই সবের ব্যবহার করেছেন। আশা রাখব আমাদের শ্রোতারা এটা বুঝবেন। গাড়ির হর্নের তীব্র শব্দে নিজের অতীত অলিগলি থেকে মুহূর্তে বর্তমানে এসে আছড়ে পড়ল মিথিল। পথের ধার ঘেঁষে সরে দাঁড়াতেই চোখ পড়ল পুলিশ জিপের ওপর। জিপের ভেতরে সৌমাল্যকে দেখতে পেল। কয় মাস আগে নিজের পুরনো সিমটা হারিয়ে যাওয়ায় একবার ওকে থানায় যেতে হয়েছিল। তখন কথায় কথায় জানতে পেরেছিল এসআই সৌমাল্য মিত্র ওদের বাড়ির কাছেই থাকে। প্রথম কয়েকটা আলাপে বুঝেছিল বেশ ভালো কথা বলে লোকটা। ভবিষ্যতে এরকম একজন আইন রক্ষককে দরকার হলেও হতে পারে ভেবে আলাপ জমিয়েছিল মিথিল। এখন তো প্রায় প্রতিদিনই ওর বাড়িতে সৌমাল্যর যাতায়াত। বাক্যালাপের সূত্রে ওর নেশার কথাটা জানতে পেরেছিল মিথিল। সম্পূর্ণ অপরিচিত জায়গায় সৌমাল্যর সঙ্গ মিথিলকে ভরসা ও আশ্বাস দিয়েছিল। বুঝিয়েছিল ও একা নয়। সেই ভরসাকে সম্বল করে ও ডেভিড সাহেবের বাড়িতে প্রাপ্ত তথ্য নির্ভর জাল বিছিয়েছিল সৌমাল্যর ওপর। সৌমাল্য গাড়িটার জানলা থেকে মিথিলের দিকে চেয়ে একটা মৃদু হাসি ছুড়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই অদূরে পাহাড়ি রাস্তার মোড়ে অদৃশ্য হয়ে গেল জিপটা। সেদিকে চেয়ে থাকতে থাকতে মিথিলের মাথাটা কেমন যেন ঘুরে উঠল। দুপায়ের দুর্বলতা তার সঙ্গে সন্ধি করে জানান দিল বাজারে যাওয়াটা আপাতত মুলতুবি রাখাই শ্রেয়। অতঃপর পথ বদলে ঘরের দিকে পা বাড়ালো মিথিল। বাড়ির সরু গলিটাতে ঢোকার মুহূর্তেই দিনু মালিকের সঙ্গে দেখা হলো। এই লেপচা প্রজাতির মানুষেরা যেমন পরিশ্রমী হয় তেমনি আলাপি হয় স্বভাবে। সে স্মিত হাস্যে মিথিলের কুশল জিজ্ঞাসা করল। আরে রোয়ে সাহেব যে, ভালো আছেন? মিথিল ঘাড় নেড়ে জানালো,
হ্যাঁ হ্যাঁ দিনু, হ্যাঁ সুস্থ হয়ে গেছে, কিন্তু দেহে ঠিক জোর পাচ্ছি না বুঝলে, তাই বাজারেও যেতে পারলাম না আজ। ও পরের বার থেকে আমাকে ডেকে দিবেন বাবু। আপনার তবিয়ত ঠিক হওয়া না অবধি ওটুকু কাম কাজ আমি ঠিক করে দিতে পারবে। আহা, তুমি আর ব্যস্ত হয়েও না, বিল্লু তো আছেই। নেহাত আজও আসতে দেরি করলো, তাই আর কি বেরিয়ে পড়লাম। মেয়েটারও শরীরটা ভালো নেই। ঠিক আছে বাবু, আপনি যান, ও কোটা দিন রেস্ট নিন না হয়। দিদিমণিকেও সাবধানে রেখেন। আর হ্যাঁ, কোনো দরকার হলে একবারটি খবর পাঠিয়ে দিবেন বাবু, আমি হাজির হয়ে যাবে। এরপরেই দিনু যে কথাটা জানালো, মুহূর্তে সারা শরীর অবশ হয়ে উঠল মিথিলের। আতঙ্কে উদ্বেগে ওর চোখ মুখ পাংশুটে হয়ে গেল। আচ্ছা বাবু, আমি তো একটু আগে দেখলাম বিল্লুকে আপনার ঘরের দিকে যাচ্ছিল। কি বলছো, তাই নাকি? মালির প্রতি ভদ্রতাসূচক বিদায় না জানিয়েই ও প্রবল দুশ্চিন্তায় দ্রুত পা বাড়ালো নিজের বাড়ির দিকে। কয়েক হাত দূর থেকে গুল্মলতায় ঢাকা নিজের বাড়িটাকে ওর যেন মৃত্যুপুরী বলে মনে হচ্ছিল। চারপাশের দৈত্যাকার ওক গাছগুলো ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বাড়িটার ওপরে একটা কালো ছায়ার আস্তরণ ফেলেছে যেন। বসন্তের শৈলবিহীন পরিবেশে সদ্য ফুটন্ত ম্যাগনোলিয়ার ফুলগুলো মুষড়ে পড়েছিল। মিথিলের মনে হচ্ছিল গেটের পাশের জ্যোৎস্না রঙের অর্কিডগুলো যেন শোকস্তব্ধ বাতাবরণ পালনের প্রস্তুতি নিচ্ছে। এইসব পেরিয়ে পায়ে পায়ে বাড়ির ডোরবেল সংলগ্ন জানলার কাছে আসতেই মিথিলের চোখ পড়ল দুটো বাজারের ব্যাগের ওপর। তার থেকে উঁকি মারছে দিনুর জানানো বার্তার সত্যতা, অর্থাৎ বিল্লু বাজার সমেত এসেছিল এখানে। তবে সে গেল কোথায়? নিজের ঘরের বন্ধ দরজার দিকে আরেকবার চোখ বোলাতেই মিথিলের কানে এলো এক পরিচিত শব্দের অপরিচিত প্রকাশভঙ্গি। পরিতৃপ্তিকর কদর্য শব্দের অনুরণনশীল তীব্রতায় মুহূর্তে শিরদাঁড়া টান টান করে দাঁড়িয়ে পড়ল মিথিল। ওর সারা শরীর তখন আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। পড়ন্ত দিনের মরা আলোর রেশকে সম্বল করে বাড়ির পেছনের দিকে কচ্ছপ গতিতে পা বাড়ালো মিথিল। প্রতিবন্ধকতা কিনা জানা নেই, তবু আজ যেন মনে হচ্ছে কৃষ্ণবর্ণ বিষধর সাপের মতো পায়ে জড়িয়ে যাচ্ছে পথে বিছিয়ে থাকা গুল্মলতার শাখাগুলো। কোনো এক অবাঞ্ছিত ঘটনার পূর্বাভাস ওর দুর্বল শরীরের সমস্ত স্নায়ুকে নিস্তেজ করে দিতে উদ্যোগী হল। দেওয়াল ঘড়ির প্রহর সূচকের নড়াচড়ার তীব্র শব্দে মুহূর্তে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। সোফার এক কোণে শায়িত বালিশ হাতে তন্দ্রাচ্ছন্ন কুসুমের মাথাটা পিছলে যেতে গিয়েই ধরফড়িয়ে উঠে বসল ও। দু চোখ টান টান করে ঠিক বিপরীত দিকের দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চেয়ে দেখল 10টা বাজে। খেয়াল হলো ওর সৌমাল্য এখনো আসেনি। আজকাল অবশ্য ওর আরও দেরি হয় ফিরতে। থানায় ডিউটি করার পরেও প্রায় 1.5-2 ঘন্টা সময় পরে বাড়ি ফেরে। জিজ্ঞেস করলে বলে ডেভিড সাহেবের বাড়িতে গিয়েছিল। ডেভিড সাহেব বেঁচে থাকাকালীন শুধু সৌমাল্য কেন, এই এলাকার তেমন কেউই ও বাড়িতে যেত না। যাবেই বা কেন, কার সঙ্গে আড্ডা দিতে যাবে? ডেভিড সাহেব সম্পূর্ণ আত্মভোলা রিসার্চ পাগল একজন মানুষ ছিলেন। তবে কি বিষয়ে ওর এত গবেষণা ছিল তার হদিশ কেউ জানে না। মাঝে মধ্যে বাইরের কী সব সেমিনারে যাওয়ার জন্য 2 সপ্তাহ মতো বাড়িতে থাকতেন না। তখন নিস্তব্ধ বাড়িটা স্তূপাকার অন্ধকারের মূর্তির মতো পাহাড়ের কোলে ঘাপটি মেরে বসে থাকত। আর যখন তিনি বাড়িতে থাকতেন
তখন সারাটা দিন বদ্ধ উন্মাদের মতো দরজা জানলা এঁকে রেখে বই নিয়ে বসে থাকতেন। রাত বাড়ার সাথে সাথে ওনার জানলার কাঁচ দিয়ে ঠিকরে আসা আলোর প্রতিসরণও তীব্র হতো। সেই মানুষটার হঠাৎ কি যে হলো, ডাক্তার বা ওষুধপত্র কোনো কিছুর হস্তক্ষেপের সময় পর্যন্ত পাওয়া গেল না। তারপর যিনি ও বাড়িতে এসে থাকতে শুরু করলেন তিনিই সৌমাল্যর নতুন বান্ধব। কি এক অমোঘ আকর্ষণ বোধে প্রায় রোজই তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে বাড়ি ফেরে সৌমাল্য। কুসুম এতদিন ভেবেছিল সেটা নিছক বন্ধুত্বের টান, কিন্তু এখন কেমন যেন একটা সন্দেহ ওর মনে গুপ্ত রোগের মতো বাসা বেঁধে ফেলেছে। ও খেয়াল করেছে সৌমাল্যর পুরনো নেশাটা আবার চাগার দিয়েছে। এর পেছনে কোথাও যেন এই নতুন সঙ্গটার একটা ভূমিকা আছে বলে মনে হলো কুসুমের। ডোরবেলের উপর্যুপড়ি শব্দে মুহূর্তে চমক ভাঙল কুসুমের। সোফা থেকে উঠে গিয়ে দরজার দিকে যেতে যেতে কুসুম ভাবল আজ যেন অনেকটা আগেই ফিরল সৌমাল্য। অতঃপর দরজাটা খুলতেই টের পেল আজ ওর চোখের দৃষ্টি পরিষ্কার, নেশার চিহ্নমাত্র নেই ওর শারীরিক চলনে। আজ এত তাড়াতাড়ি এলে যে বড়? ধীর স্বরে প্রশ্ন করল কুসুম। আজ ভোরবেলা একটা 6 বছরের বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে চা বাগানে। বলতে বলতে কুসুমের মুখ হতে নির্গত আতঙ্কিত হিঁচকি ওঠার শব্দে থেমে গেল সৌমাল্য। স্ত্রীর দিকে চেয়ে দেখল ও বিস্ফারিত চোখে দুহাত সজোরে মুখের ওপর চেপে ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর অপলক দু চোখে মুহূর্তে ভরে উঠেছে নোনা জল। সৌমাল্য চোখ নামিয়ে একটা বড় সড় দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, জানোয়ার দুটোই অপ্রাপ্তবয়স্ক। বিচার কি হবে কবে হবে সেসব জানি না। আপাতত লকআপে মন আর হাতে সুখ মিটিয়ে এসেছি। বলে বড় বড় পা ফেলে ভেতরের ঘরের দিকে যেতে গিয়েও পেছন ফিরে বলল, আচ্ছা একটু গরম জল করে দাও, পরিষ্কার করে স্নান করব আজ। বড্ড ঘেন্না লাগছে আজ। চেতনা হতেই মিথিল খেয়াল করল চারপাশে অন্ধকার থই থই করছে, আর ও মাটির ওপর মুখ থুবড়ে পড়ে আছে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মাথায় খেলে গেল বিল্লুর আসার কথাটা। ধরপুড়িয়ে উঠে দাঁড়ালো মিথিল। সেই সন্ধেবেলা থেকে কতক্ষণ যে ও এভাবে পড়ে আছে সঠিক বুঝে উঠতে পারল না। পকেটের মোবাইলটা হাতড়ে বের করে স্ক্রিন অন করতেই দেখল 11:30 বাজে। অনেকক্ষণ না খেয়ে থাকায় দুর্বলতায় তখন সারা শরীরটা পালকের মতো হালকা বলে মনে হচ্ছে। অতঃপর মোবাইলের টর্চের আলোটা মাটির উপর বোলাতেই বিল্লুর ব্যাগ দুটো আবার চোখে পড়ল। মনের উদ্বেগ তাতে আরও দ্রুত গতি পেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মিথিল একবার বাড়ির পেছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেখানে অন্ধকারের রুদ্র মূর্তি যেন গভীর সাধনায় মগ্ন। ওদিকে পা ফেললেই বুঝি তার সেই নিস্তরঙ্গ মগ্নতায় শব্দের ঢিল গিয়ে পড়বে। কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকার পর নিজের ঘরের দরজার দিকে পা বাড়ালো মিথিল। দরজার তালা খুলে ভেতরে ঢুকেই লাইট অন করল। বাঁদিকের ঘরের বন্ধ দরজার দিকে তির্যক দৃষ্টি নিক্ষেপ করে পরিস্থিতিটাকে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল। বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা নিস্তব্ধতার রাজত্ব ওর কাছে সবটাকেই যেন বড্ড দুর্বোধ্য করে তুলেছিল। এরপর পেছন থেকে রান্নাঘরের দিকে ঘুরতেই একটা সূক্ষ্ম শব্দের ধাক্কা এসে পৌঁছলো ওর কানে। অনুভূত হলো এ শব্দ ওর ভীষণ চেনা, ভীষণ পরিচিত, কিন্তু এর প্রকাশভঙ্গি কোথাও একটা ভিন্ন। চাহিদা মতো বিশেষ আয়োজন গ্রহণ করার পর যে তৃপ্তির প্রকাশ ঘটে, এ যেন তারই বহিঃপ্রকাশের শব্দ। কিন্তু
ভাবতেই মিথিলের সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আজ 2 সপ্তাহ ও একেবারেই সেসবের চাহিদা মেটাতে পারেনি, তবে ওকে এই তৃপ্তির যোগান দিল কে? সন্দেহপ্রবণ মনের কোণে মুহুর্মুহু বিবিধ সম্ভাবনার ইঙ্গিত চমক দিতে লাগলো। প্রতিটা ইঙ্গিতেই অস্বাভাবিক কিছু ঘটনার ইঙ্গিত সুস্পষ্ট। সন্তানের অপরাধবোধ হোক বা অভ্যাস, সবই তো একদিন ওর অনুমতিতেই নিজ আত্মজার মধ্যে প্রবেশ করেছিল। কথাটাকে ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিথিল এগোতে লাগলো বাঁদিকের ঘরের বন্ধ দরজার দিকে। অনুসন্ধানের তাগিদে ঘরের দরজার তালাটা খুলতেই কেমন একটা বিশ্রী গন্ধ এসে ধাক্কা দিল ওর নাকে। ভেতরে ঢুকে মনে হলো শীতল স্তব্ধতা যেন যুবতী মেয়ের মতো মাথার কেশরাশি বিছিয়ে বসে রয়েছে সেখানে। অন্যদিন হলে রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ার আক্ষেপে অন্তত একটা ক্রোধের হুঙ্কার ঝাপটে আসতো ওর ওপর। আগের সপ্তাহে এই কমাসের খাদ্যাভ্যাসের পরিবর্তন হওয়ায় বেশ রুক্ষতা এসে গ্রাস করেছিল কুহেলির কণ্ঠস্বরে। ডান হাতে সুইচ বোর্ড হাতড়ে নাইট বাল্বটা জ্বালাতেই মিথিলের চোখ গেল বিছানার ওপর। সেখানে দিব্যি শান্তভাবে শুয়ে আছে কুহেলি। ওর কিশোরী মুখের ওপর চোখ বোলাতেই মুহূর্তে মিথিলের মনটা মমতায় আর্দ্র হয়ে উঠল। মায়া বড় বিষম অনুভূতি, যার শিকার হয়ে মানুষ চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তকেও আপন করে নিতে উদ্যত হয়। মরণের করাল রূপ থেকে হৃদয়ের পাঁজরগুলোকে বাঁচাতে পতঙ্গসম আগুনের বিভৎসতায় ঝাঁপ দেয়। তেমনই এক সিদ্ধান্ত নিতে হয়েছিল সেদিন মিথিলকে। মাতৃহীন একমাত্র সন্তানকে ঘরের কোণে ওরকম রক্তাক্ত অবস্থায় কুঁকড়ে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েছিল মিথিল। নাগাল্যান্ডে ছুটি কাটাতে এসে মেয়েকে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি ও। সামাজিক সম্মানবোধের বেড়া ডিঙিয়ে সেদিন মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রভাবশালী অপরাধীর দল সেই পথ আগলে দাঁড়িয়েছিল নির্লজ্জ ও উদ্ধত্তে। অতঃপর উপায়হীন হয়ে বনের পথ ধরেছিল মিথিল। কাঁধে তুলে নিয়েছিল মৃতপ্রায় আত্মজার প্রায় নিষ্পন্দ দেহটাকে। পথ চলতে চলতে অক্সিজেনের যোগান দেওয়ার মতো ফিসফিস করে বলেছিল, আরো আরো কিছুক্ষণ শ্বাস নে মা, এই তো এসে গেছি, আর একটু এই তো। তখনই চোখের সম্মুখে এক আলোর সন্ধান পেয়ে মুহূর্তেও ছুটে গিয়েছিল সেই দিকে। মেয়ের আকস্মিক আড়মোড়া ভাঙায় মিথিল স্মৃতিচারণে হোঁচট খেল। তন্দ্রাচ্ছন্ন আধবোজা কিশোরী চোখে লেপ্টে ছিল তৃপ্তির ছায়া। ঠোঁটের আলতো নড়াচড়ায় সেই শব্দ উচ্চারণের পুনরাবৃত্তি ঘটল। পিতৃসুলভ মায়ার টানে মিথিল ধীর পায়ে মেয়ের দিকে এগিয়ে যেতে গিয়েও কেন জানি থমকে দাঁড়ালো। ভুরু কুঁচকে কিছু চিন্তা করার আগেই ওর চোখ পড়ল বিছানা সংলগ্ন জানলার দিকে। কেমন একটা চ্যাটচ্যাটে গাঢ় তরল একেবারে থই থই করছে সেদিকে। আর একটু এগিয়ে মোবাইলের টর্চের আলো ওর ওপর ফেলতেই আচমকা বুকের বাঁ দিকের স্পন্দন বন্ধ হয়ে এলো মিথিলের। 1 পা 2 পা পেছনে সরতে সরতে বোবা ধরা মানুষের মতো গোঙাতে আরম্ভ করলো। কি হয়েছে? দৃশ্যের ভয়াবহতা ওকে চোখের পাতা ফেলতেও ভুলিয়ে দিয়েছে। তখন সেদিক থেকে নজর সরাতেও যেন ভয় করছে ওর। ও ভালোভাবেই বুঝতে পারছে এই মুহূর্তে মেয়ের দিকে তাকালে আর সেই মায়ার স্পন্দন অনুভব করতে পারবে না ও। কানে অস্ফুট স্বরে অনুরণিত হচ্ছিল পিশাচ সিদ্ধ তান্ত্রিকের সতর্কবাণীগুলো। তোর মেয়ের অবয়বকে জীবিত রাখবে আমার পোষ্য আত্মা, তাতে তোর মেয়ের আচরণে কোনো পরিবর্তন হবে না।
তবে ওকে পারিপার্শ্বিক মনুষ্য জগৎ থেকে দূরে রাখতে হবে, কারণ ওর মধ্যে এই আত্মার সহাবস্থান ধীরে ধীরে সাবলীল হয়ে উঠতেই মাঝে মধ্যেই ওর প্রিয় টাটকা প্রাণীজ রক্ত পান করাতে হবে। এই আত্মাকে আমি এতদিন বন মুরগি আর অন্য পাখির রক্ত পান করার অভ্যেস করিয়েছি, তবে ওর খাদ্যাভ্যাস মানুষের সংস্পর্শে এলে, বিশেষ করে কিশোর বয়সী নরের স্বাদ পেলে, অকস্মাৎ বদলে যেতেও পারে। কি হবে সত্যি যদি কুহেলির মধ্যে সেই পরিবর্তনের জোয়ার আসে? কি হবে তান্ত্রিকের সাবধান বাণীগুলো সত্যতা লাভ করলে? কিভাবে সেসবের যোগান দেবেও? এদিকে কুহেলিকে যে আরও কয়েক মাস। কে বাবা? কখন এলে? ডাক্তার শুনতেই মিথিলের হাত থেকে মোবাইলটা ঠাস করে মেঝেতে পড়ে গেল। আতঙ্কে দু চোখ বন্ধ করে জড়সড় হয়ে দাঁড়ালো ও যে মানুষ। আচমকা এই অনুভূতিটাই যেন হঠাৎ ওকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলতে চাইল, পালা পালা মিথিল, শীঘ্র পালা এই ঘর থেকে, পালা। আজ থানা থেকে একটু আগেই বেরিয়ে পড়তে পেরেছে সৌমাল্য। তাছাড়া যতক্ষণ ওখানে ছিল, লকআপে থাকা শাপদ দুটোর ওপর চোখ পড়তেই ভীষণ রাগে ওর শরীরের সমস্ত রক্ত টকবক করে ফুটছিল। কয়েকদিনে ব্যাপারটা হয়তো সয়ে যাবে। গতকালও টের পেয়েছিল কুসুম খবরটা শোনার পর থেকে নিদ্রাহীন রাত জুড়ে কেবলই বালিশ ভিজিয়েছিল। হয়তোবা পৃথক পৃথক স্মৃতিচারণে দুজনেই পৌঁছে গিয়েছিল ৬ বছর আগে সেই দিনটাতে। তখন সবে সবে এসআই হয়ে এই থানায় এসেছিল সৌমাল্য। ৪ বছরের নিষ্ফলা বিবাহিত জীবন অতিক্রান্ত হওয়ার পর ডাক্তারের কাছে যেতেই আরেক দুর্ভাগ্যের মেঘ এসে উপস্থিত হয়েছিল। ডাক্তারি পরীক্ষায় জানা গিয়েছিল কুসুমের জরায়ুতে একটা বড় সড় টিউমার আছে। তাকে যত শীঘ্র সম্ভব শরীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, আর তার সঙ্গে সারা জীবনের জন্য ওদের মা বাবা হওয়ার আশাকেও কবর দিতে হবে। শুরুতে কুসুম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সৌমাল্যর ছোটবেলার চাপা পড়ে যাওয়া নেশাটা আবার চাগার দিয়ে উঠেছিল সেই সময়। সন্তান যেমন বছরে বছরে বেড়ে ওঠে, ঠিক তেমনি নিজের দুটো আলমারিতে বইয়ের সংখ্যা বাড়িয়ে চলেছিল ও। মদ্যপ বাবার অসংযত অগ্নিসংযোগের খিদায় বইগুলো ভস্মীভূত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সেদিনের ধস্তাধস্তিতে ওর মায়ের ডান হাতে আগুন লেগে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। এরপর মাত্র 5টা বছর বেঁচেছিল ওর মা। মায়ের থেকেই পড়ার নেশাটা ওর রক্তে সঞ্চার হয়েছিল। মায়ের মৃত্যুর পর সেটাতে যেন আকস্মিক জোয়ার এসেছিল। নিজের পাশাপাশি মায়ের প্রিয় বইগুলোর ধ্বংসাবশেষ দেখে বই জমানোটা ওর কাছে একটা জেদ হয়ে গিয়েছিল। শিরদাঁড়া টান টান করে নিজের বাবার স্বভাবগত প্রতিফলন হতে ভিন্ন খাতে গড়ে তুলেছিল সৌমাল্য। মনে মনে ঠিক করেছিল নিজের নেশাকে জোরের সঙ্গে প্রাধান্য দেবে ও, আর এভাবেই বাবার সেই দিনের আচরণের প্রতিবাদ করবে। সেই উদ্দেশ্যে বাবার নাকের ডগা দিয়ে এক একটা দুর্দান্ত বই সংগ্রহ করে নিজের আলমারিতে রেখে জমাচ্ছিল ও। ওর বিয়ের 2 বছরের মাথায় বাবা মরে যাওয়ার পর সেই নেশায় কতটা ভাঁটা পড়ে গিয়েছিল। হয়তো ওর জিতে যাওয়ার আনন্দটা প্রতিবাদী জেদের চকচকে গায়ের ওপর কতটা মরচে ফেলে দিয়েছিল। কুসুমের অপারেশনের পর কাজের বাইরের বাকি সময়টাতে নিজেকে আবার বইয়ের জগতে ডুবিয়ে দিয়েছিল সৌমাল্য। পরিকল্পনা করেছিল নিজের বাড়ির একটা ঘরের লাইব্রেরি গড়ে তুলবে। মায়ের নামে তার নাম রাখবে। সেখানে থাকবে এমন কিছু বই যা দোকানে সহজলভ্য নয়। তবেই সেই লাইব্রেরির গুরুত্ব বাড়বে। সেই সূত্রে যেখানে যার কাছে বইয়ের সন্ধান পেত ও এক বাক্যে ছুটে চলে যেত।
সেভাবেই একদিন বই জোগাড় করে ফিরছিল কালিম্পংয়ের এক প্রফেসরের বাড়ি থেকে। পথে শুনতে পেয়েছিল চা বাগানের এক শ্রমিক আর তার স্ত্রী অজানা জ্বরে একই রাত্রে মারা গেছে। বাড়িতে একাকী পড়ে আছে ওদের বছর 5 মেয়েটা। ওকে দেখার কেউ নেই। প্রতিবেশীর বাড়িতে আপাতত মাথা গুজে আছে ও। খবরটা পাওয়া মাত্র কুসুমকে গিয়ে জানিয়েছিল সৌমাল্য। কুসুম এক মুহূর্ত চিন্তা না করে স্বামীর ইচ্ছায় সানন্দে ঘাড় নেড়েছিল সেদিন। সারাটা রাত দুজনে মিলে একটা সুন্দর ফুটফুটে পরীকে ঘিরে সংসার নামক বাগানটার ঝলমলে রূপের স্বপ্ন দেখেছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে পরের দিন সৌমাল্যকে আশাহত হতে হয়েছিল। ও বাচ্চাটার আজীবনের দায়িত্ব নেওয়ার জন্য পরের দিন গেলেও বাচ্চাটার দেখা আর পায়নি। জানতে পেরেছিল বাচ্চাটাকে ওর কোনো এক দুঃসম্পর্কের কাকা নিয়ে গেছে। তখন সে স্বপ্নেও চিন্তা করতে পারেনি তার ঠিক 2 দিন পরের ঘটনাটা কতটা মর্মভেদী হতে পারে। এত ছোট কোমল নিষ্পাপ একটা ফুলকে যে মানুষই একমাত্র কামনার বলে নিষ্পেষিত করতে পারে তার প্রমাণ দিয়েছিল রম্মাম প্রবাহিকার পাথুরে চর। এরপর আর একটি বারের জন্য সৌমাল্যকে বাচ্চা দত্তক নেওয়ার প্রসঙ্গে কথা বলেনি কুসুম। ও বলতো, জানো তো সৌমাল্য, মানসিকভাবে আমি ওই এক রাত্রের জন্যই অদেখা কাল্পনিক সন্তানটার মা হয়ে গিয়েছিলাম। বাকি সারাটা জীবন নিজের অপ্রাপ্তির শোকেই নিজেকে বাঁচিয়ে রাখব। কথাগুলো ভাবতে ভাবতে ডেভিড সাহেবের বাড়ির কাছে চলে এসেছিল সৌমাল্য। মনে পড়ে যাচ্ছিল মিথিল রয়ের কাল ফোনে বলা কথাগুলো। ডেভিড সাহেবের সংগৃহীত কিছু দুর্লভ্য বইয়ের সন্ধান নাকি পেয়েছে সে। আগেও বিবিধ বইয়ের আলোচনা করতেন মিথিল রয়, তবে এবারের বইগুলো নাকি দুর্দান্ত। ওর কলকাতার বন্ধুর বাড়িতে সেগুলো রাখা আছে। অনেক দামি নাকি বইগুলো। কথাগুলো শোনা মাত্র সৌমাল্য আর দেরি করেনি। থানার কাজ তাড়াতাড়ি শেষ করে মোহগ্রস্তের মতো ছুটে এসেছে ও। বাড়ির আলমারিগুলো ভরে এসেছে। এই বইগুলো পেলে একটা নতুন আলমারি নেবে ও। তারপর লাইব্রেরির প্ল্যাকার্ড তৈরি করবে। মিলি লাইব্রেরি নামটা সুন্দর করে লিখিয়ে নেবে তার ওপরে। মায়ের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ইচ্ছা ওর বহু বছরের। এখন দেখা যাক রয় সাহেব কি দাম বলেন বইগুলোর। ভাবতে ভাবতে ডোরবেলটা প্রেস করলো সৌমাল্য। বিপদ যা হওয়ার তা যখন হয়েই গেছে তখন সে বিষয়ে চিন্তা করে আর কি বা হবে। এভাবেই হয়তো ভুলের পর ভুলের শাড়ি সাজিয়ে অতীতে করা ভুলের মাসুল গুনতে হবে। সেই রাতের বিভৎসতা ধুয়ে মুছে পরিষ্কার করার পর টানা 7 দিন ধরে চিন্তা করে এই কথাটাকেই নিজের মনে গেঁথে নিয়েছিল মিথিল। তবে প্রথমেও যতটা আতঙ্কিত হয়েছিল, কুহেলির এই কদিনের আচরণে ততটাও ভীতিকর ছাপ দেখতে পায়নি, বরং কতটা উল্টো প্রক্রিয়াই দেখতে পেয়েছে। ওর সাপ্তাহিক খিদার পরিমাণে কিছুটা ভাটা পড়েছে। কারণটা ভাবতেই সারাটা শরীর অস্থির করে উঠল মিথিলের। এরপর বিল্লুর খোঁজে ওর বড় দাদা দুবার এসেছিল। সৌমাল্য জানিয়েছিল ওরা থানাতেও গিয়েছিল। সমস্ত ব্যাপারটাকে একেবারে প্রথম শোনা বিস্ময়কর ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ মুখের আদলে সামলে নিয়েছিল মিথিল। এর প্রায় 10 দশেক পরে গুপ্ত পথে খোঁজ নিয়ে একজন তান্ত্রিকের সঙ্গে দেখাও করেছিল। সত্যি বলতে কি, সেদিনের পর থেকে নিজ আত্মজাকেও ভয় পেতে শুরু করেছিল সে। তবে তান্ত্রিক সবটা শুনে জানিয়েছিল, আপাতত 2 মাস ভয়ের কোনো কারণ নেই। কোহেলির মধ্যে যারই বসবাস থাকুক না কেন, সে জানে এখন সে আর একা নয়। আর তাদের উভয়ের দেখভাল করছে যে, তার ওপর কোনো রকম অবিচার সে পারতপক্ষে করবে না। তবে তার জিহ্বার স্বাদ যখন একবার বদলে গেছে, তখন আগামী দিনগুলোতে তার সেই স্বাদ ভক্ষণের ইচ্ছাকালে যোগানের অভাব ঘটলে
সে সোচ্চার হতে পারে বই কি। তখন যদি উপযুক্ত ব্যবস্থা না রাখা হয় তাহলে। বলে থেমে গিয়েছিল প্রশস্ত ললাটে ত্রিপুণ্ড ত্রিলক অঙ্কিত অভিজ্ঞতান্ত্রিক। মিথিল তার বিনিদ্র রজনী জাগ্রত ত্রিকালদর্শী অক্ষিপটে নজর বুলিয়েই অনুভব করতে পেরেছিল তার অব্যক্ত ইঙ্গিতগুলোর ভয়াবহতা। সেই মুহূর্তে ওর সারা দেহের শিহরণ কিছুক্ষণের জন্য ওকে বিহবলিত করে তুললেও পরিস্থিতিগত সতর্কতা ওকে পুনরায় স্বাভাবিক হতে বাধ্য করেছিল। অপরাধ প্রবৃত্তি এক অদ্ভুত মানসিক অবস্থান। শুরুর দিকে তার সূচিছিদ্র আগমনের পথে ভিত্তি, ইতস্তত বোধ এবং অস্বস্তির উদ্রেক ঘটলেও উপায়হীন পরিস্থিতিতে সেই সব প্রতিবন্ধকতা দেওয়ালে পিঠ ঠেকার শব্দে নিমেষে বিলুপ্ত হয়ে যেত। তখন নিজ অবস্থানে নিরাপত্তাবোধই মূল উৎসাহস্বরূপ অনুঘটকের কাজ করত। সেই উৎসাহতে অনুপ্রাণিত হয়েই আজ সৌমাল্যকে ভ্রাতৃত্বের সুরে তলব করেছে মিথিল। ওর পছন্দ মতো বিষয় নিয়ে ফোনে আলোচনা করে ওর মধ্যে আগ্রহের তীব্রতা জাগাতে পেরেছে ও। ওর বিশেষ পছন্দের সামগ্রী রেখেছে ড্রয়িং রুমের টেবিলের ওপর। তান্ত্রিকের ধারণা সঠিক হলে এর সুরাহা একমাত্র সৌমাল্যই করতে পারবে, এছাড়া অন্য কোনো উপায়ও নেই। অন্তত আগামী 2 মাসের কথা চিন্তা করে এই অপরাধের ছকটা মিথিলকে কষতেই হয়েছে। বিপরীতে ও অপরাধ আর অপরাধীর মধ্যে আপেক্ষিকতার বিচার করে নিজেকে সেই অর্থে দোষী বলতে অপারক। ঠিক যেই যুক্তিগুলোকে ও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সাজিয়েছে সেগুলোকেই আজ দরকার পড়লে মিথিলের সামনে দাবার ঘুঁটির মতো সাজাবে। ভাবনাগুলোর ছন্দে পা ফেলে নিজেকে প্রস্তুত করার মুহূর্তেই ডোরবেলের শব্দে চমকে উঠল মিথিল। ওর শিকার ধরার সাঁড়াশি দরজায় কড়া নাড়ছে। শির দ্বারা টান টান করে দাঁড়ালো। অতঃপর দরজার দিকে এগিয়ে গেল দৃঢ়তার সঙ্গে। ড্রয়িং রুমে গিয়ে বসতেই সৌমাল্যর মুখে অর্ধচন্দ্রাকার তৃপ্তির রেখা ফুটে উঠল। সামনের টেবিলের ওপর রাখা সুসজ্জিত আয়োজন ওর উভয় নেশাকেই আরও উজ্জীবিত করে তুলল। লাল তরল গলায় ঢালতে ঢালতে ও এক একটি বইকে হাতে তুলে নিচ্ছিল। চোখ মুখে ঝলসে উঠছিল আনন্দের উচ্ছ্বাস। মিথিল শুরু থেকেই এই বাড়ির আশপাশের পরিবেশে নিজেকে ডেভিড সাহেবের দুঃসম্পর্কের ভাই বলে পরিচিতি দিয়েছিল। বলতে পারেনি যে সেই রাতে মেয়েকে নিয়ে যখন জীবন মরণের মধ্যবর্তী তরণী পার হচ্ছিল তখন ঘটে গিয়েছিল এক অলৌকিক কাহিনী। ঘন বনের মধ্যে আলোর রেখা অনুসরণ করে ও পৌঁছে গিয়েছিল এক তান্ত্রিকের সামনে। ভস্মাবৃত সেই তান্ত্রিক মিথিলকে দেখে ডান হাতের তর্জনী তুলে গম্ভীর গলায় বলেছিলেন, তোর মেয়ের মৃত্যু আসন্ন, কোথায় ছুটছিস ওকে নিয়ে? জানি না বাবা। কাঁপতে কাঁপতে উত্তর দিয়েছিল মিথিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তান্ত্রিক পুনরায় গম্ভীর গলায় বলেছিলেন, মেয়েকে বাঁচাতে চাস? মিথিলের মেয়ের প্রায় নিথর শরীরটাকে মাটির ওপর শায়িত করে তান্ত্রিকের পায়ের ওপর আছড়ে পড়েছিল। ওর নির্বাক ক্রন্দনের তীব্রতা অরণ্যের নীরবতার স্তরে চির ধরাচ্ছিল। বাবা, বাবা আমার মেয়েকে বাঁচান। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে বাঁচান আমার মেয়েকে। তান্ত্রিক তখন ওর মাথায় হাত রেখে বলেছিলেন, তবে উঠে বস। নিয়তির লিখন তোর জানা প্রয়োজন। ওর নিজস্ব আয়ু শেষ। ওকে জীবিত রাখতে হলে ওর শরীরে ভিন্ন আত্মার প্রবেশ ঘটাতে হবে। মানে মানে সে আর আমার মেয়ে থাকবে না? বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করেছিল মিথিল। ওর মেয়ের অবয়বকে জীবিত রাখবে আমার পোষ্য আত্মা। তাতে তোর মেয়ের আচরণে কোনো পরিবর্তন হবে না। তবে ওকে পারিপার্শ্বিক মনুষ্য জগৎ থেকে দূরে রাখতে হবে। কেন?
অবুঝ প্রশ্ন করেছিল মিথিল। কারণ ওর মধ্যে এই আত্মার সহাবস্থান ধীরে ধীরে সাবলীল হয়ে উঠতেই মাঝে মধ্যেই ওর প্রিয় টাটকা প্রাণীজ রক্ত পান করাতে হবে। কথাটা শুনে হেঁচকি ওঠার মতো শব্দ বেরিয়েছিল মিথিলের মুখ থেকে। অসহায় চাউনিতে ও চেয়েছিল তান্ত্রিকের দিকে। এই আত্মাকে আমি এতদিন বন মুরগি আর অন্য পাখির রক্ত পান করার অভ্যেস করিয়েছি। ওর খাদ্যাভ্যাস মানুষের সংস্পর্শে এলে, বিশেষ করে কিশোর বয়সী নরের স্বাদ পেলে অকস্মাৎ বদলে যেতেও পারে। কারণ তোর কন্যার আত্মার মধ্যে এখন ওর ওপর অন্যায়কারী অবয়বগুলোর প্রভাব চরম ক্রোধের বীজ বপন করেছে। তারা সকলেই কিশোর বয়স্ক অপরাধী। ওর মধ্যে আমার পোষ্য আত্মা প্রবেশ করলে তার আক্রোশ মিলেমিশে যাবে ওর মেয়ের ইচ্ছার সঙ্গে। এরপর যদি কোনো কিশোরের মধ্যে এই প্রবৃত্তি দেখতে পায়, জেনে রাখবি বিপদ অবধারিত। সেদিন থেকে মানুষের সুস্বাদু রক্তের স্বাদ বেড়ে যাবে। ওর চোখে তুই ভিন্ন হলেও অন্যরা কিন্তু সেভাবে ভিন্নতা পাবে না। তান্ত্রিকের এক নাগাড়ে বলে যাওয়া কথাগুলো শোনার পর সারাটা শরীরে অবশ হয়ে এসেছিল মিথিলের। ওর মনে হচ্ছিল ও যেন অন্য কোনো গ্রহে পৌঁছে গেছে। বিশ্বাস অবিশ্বাসের চরম দোলাচলের মধ্যেও ওর মনে উঁকি মারছিল ওর মেয়ের সঙ্গে কে কি করেছে। এসব না জানানো সত্ত্বেও যে এতগুলো কথা গড়গড়িয়ে বলতে পেরেছে, সে হয়তো অতীতের পাশাপাশি সত্যি ভবিষ্যৎকেও দেখতে পাচ্ছে। কিন্তু বাবা, তাই বলে রক্তপান করবে কোহেলি? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিল মিথিল। হয় ওকে মরতে দে, নইলে আমার সিদ্ধ পিশাচিনীকে ওর মধ্যে প্রবেশ করতে দে। আমার সময় নেই, একদম সময় নেই, ফিরতে হবে আমায়। এখানে করা সাধনার ফল আমি স্থানীয় কাউকে দিয়ে যেতে চাই। এই ফল গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বুঝবি তোর কত বড় সৌভাগ্য প্রাপ্তি ঘটছে। পিশাচের সাধনায় অংশগ্রহণ করা ও তার সেবা করার সুযোগ চরম ভাগ্যের বিষয় রে। তান্ত্রিক মিথিলের দিকে মোহময় দৃষ্টির জাল বিছিয়ে বলেছিল কথাগুলো। সেই সব শোনার পর কেমন একটা অলৌকিক সুখপ্রাপ্তির লোভে আচ্ছন্ন হয়ে গিয়েছিল সেদিন মিথিল। মনে হচ্ছিল সেই মুহূর্তে সম্মুখে বসে থাকা অপরিচিত তান্ত্রিক ওর সবচেয়ে হিতাকাঙ্ক্ষী। ধীর গলায় ও নিজের বিবেচনাবোধকে বলি দিয়েছিল। আপনি যা ভালো বুঝেন করুন, আমার মেয়েটাকে তো আমি মরতে দিতে পারবো না। এরপর সত্যি সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছিল ওর সামনে। ওখান থেকে ফিরতেই কুহেলি কয়েকদিনের মধ্যেই আগের মতো সুস্থ হয়ে উঠেছিল। তবে স্মৃতিচারণের যন্ত্রণায় গুম হয়ে বসে থাকত। এর 3 দিনের মাথায় রাতের দিকে পথে একদিন ডেভিড সাহেবের সঙ্গে দেখা হয়েছিল মিথিলের। ডেভিড সাহেবের বাড়ির ঠিক সামনেটাতেই। সাহেব তখন পথে হোঁচট খেয়ে বসে পড়ে অন্তিম শ্বাস গুনছিলেন। সেই অবস্থায় কোনো রকমে নিজের পরিচয় বলেছিলেন মিথিলকে। কিছুক্ষণের মধ্যেই কিছুটা লোক জমায়েত হয়ে গিয়েছিল। সকলের সামনেই ডেভিড নিজের স্থাবর অস্থাবর সব কিছু দায়িত্ব সঁপে দিয়েছিলেন মিথিলের ওপর। সাহেবের মৃত্যুর পর মিথিল নিজের পছন্দ মতো রয় সাহেব নাম নিয়ে নিজের পরিচয় গড়ে তুলেছিল। সব কিছুই সুন্দরভাবে চলছিল। কেবল 2.5 সপ্তাহ আগে বিল্লুর সঙ্গে কুহেলির সংস্পর্শটাতেই সব হিসেব বিগড়ে গিয়েছে। কুহেলি এখনও শান্ত থাকলেও 2 তান্ত্রিকের বলা ইঙ্গিত ওর মনে অশনি সংকেত দেখাচ্ছে। তাই সময় থাকতে ব্যবস্থা প্রয়োজন। সত্যি কুহেলি যদি মানুষের টাটকা রক্তপানের জন্য অধৈর্য হয়ে ওঠে, তাছাড়া আজ মিথিলের মনে এবং মাথায় মায়ার অস্বচ্ছতা সেদিনের মতো প্রভাব ফেলতে পারে না।
ওর স্বাধীন চিন্তাকে ভেদ করতে পেরেছে বাস্তবতা। ও উপলব্ধি করতে পেরেছে সেদিনের তান্ত্রিকের পরিকল্পনাগুলোকে, যা আদতে উপকারের নামে উদ্দেশ্য সিদ্ধ করার পন্থা ছিল। দার্জিলিংয়ের তান্ত্রিক ওকে ঠিকই বলেছে, পিশাচ সিদ্ধ তান্ত্রিকরা তমগুণে সমৃদ্ধ মানব শরীরের সন্ধান করতে থাকে। সেরকম আধার পেলেই সে তার পোষ্য পিশাচকে সেই দেহে চালান করে দেয়। এরপর তমগুণের ঋণাত্মক প্রভাবে সেই আত্মা সাবলীলভাবেই সেই শরীরকে ভালোবাসে, শান্তভাবে বাস করতে থাকে। তবে তার উপর প্রভুর নিয়ন্ত্রণ প্রয়োজন। জীবনের একটা ভুল সিদ্ধান্তের মাসুল হয়তো মিথিলকে এভাবেই গুনতে হচ্ছে। দ্যুতিপ্রিয়ার রক্তধারার প্রভাব জৈবিক নিয়মেই ওর জীবনের সব অনভিপ্রেত ঘটনাগুলির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মনে মনে সন্দেহ হয় মিথিলের। নাগাল্যান্ডের হোটেলে সেদিন কোহেলি ওর মায়ের মতোই কিশোরগুলোর চোখে আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করেনি তো? হয়তো পাপের সূচনাটার আরেকটা পিঠ ও মায়ার অস্বচ্ছতাতেই অনুভব করতে পারেনি সেদিন। তবে আর যাই হোক, ওর ওপর অমন নৃশংসতার আচরণকে ও যে মেনে নিতে পারেনি সেটাও অনুভব করেছিল মিথিল। ঠিক ওর মায়ের মতো মেয়েও নিজের শিকার না হয়ে অপরের হৃদয়ে দামাল নৃত্য করতে ভালোবাসত। হ্যাঁ, আসলে দেশ বিদেশের ইতিহাস সংক্রান্ত এমন বই আমি বহুদিন ধরেই খুঁজছিলাম। সৌমাল্যর কথায় সম্বিত ফিরে বাস্তবে এসে দাঁড়ালো মিথিল। ওর মনে হলো এটাই উপযুক্ত সময়। এবার ধীরে ধীরে সৌমাল্যর সামনে দাবার ঘুঁটি সাজাতে হবে। তোমার সঙ্গে কিছু বিশেষ বিষয়ে কথা বলার জন্যই ডেকেছি এখানে। সৌমাল্য বইটা হাত থেকে টেবিলের ওপর নামিয়ে রেখে আনুগত্যের সুরে বলল, নিশ্চয়ই, বলুন না দাদা। তুমি কি মনে করবে সেটাই আর কি। আপনি নির্দ্বিধায় বলতে পারেন দাদা। বইগুলোর দিকে পুনরায় চোখ বোলানোর পর ওর গলায় ঢালাও কৃতজ্ঞতা। তুমি তো জানো আমি এখানে আসার আগে দাদার সঙ্গে, মানে তোমাদের ডেভিড সাহেবের সঙ্গে আমার বহু বছর কোনো যোগাযোগই ছিল না। আমি একটা কাজে এদিকে আসার সময় পথে আমার সঙ্গে এক ত্রিকালদর্শী তান্ত্রিকের সাক্ষাৎ হয়েছিল। আলাপ দীর্ঘ হলে তিনি বলেছিলেন তিনি নাকি বহু বছর ধরে পৃথিবীর সমস্ত রকম ঋণাত্মক প্রভাব থেকে সমাজকে মুক্ত করবার জন্য সাধনা করছিলেন। আমায় দেখা মাত্র দাদার কাছে আসতে বলেছিলেন তিনি। তুমি বিশ্বাস করো সৌমাল্য, আমি অবাক হয়ে গিয়েছিলাম তার ক্ষমতা দেখে। এখন তিনি কি বিষয়ে সাধনা করছেন জানো? সৌমাল্য বিস্ময়ে মাথা নাড়িয়ে জানালো ওর এই বিষয়ে কোনো ধারণাই নেই। মিথিল তখন ওর পাশে বসে বলতে শুরু করলো, এই চা বাগান অঞ্চলে যেসব সাপদ সম শয়তান মানুষেরা বাচ্চাদেরকে নিজেদের কদর্য আসক্তির শিকার করছে অথবা বাচ্চা পাচারের সঙ্গে যুক্ত আছে, সেসব নোংরা মানসিকতার মানুষগুলোর বিনাশ করতে চান সেই তান্ত্রিক বাবা। সেই অভিপ্রায়ে কয়েকদিন ধরে টানা যজ্ঞ করে চলেছেন তিনি। মিথিলের কথাটা শেষ হতে পারল না। হাতের মুঠো পাকিয়ে উত্তেজনার সঙ্গে বলে উঠল সৌমাল্য, সম্ভব হলে এদেরকে আমি এনকাউন্টারই শেষ করে দিতাম, কিন্তু আইনের পথে আমার হাত পা বাঁধা। হাজারটা আইনি ঝামেলায়। সৌমাল্যর উৎসাহ দেখে আরেকটু সাহস পেল মিথিল। মুখ এগিয়ে দিয়ে বলল, তুমি চাইলে এখনো তাদের এই বিনাশের এই পরিকল্পনায় অংশীদার হতে পারো। তাতে তোমার সুপ্ত ইচ্ছেও পূরণ হবে। আর জেনে রেখো, ঋণাত্মক প্রভাবকে বিনাশ করাটা কিন্তু পুণ্যের কাজ। কিন্তু আমি কিভাবে এসবে অংশগ্রহণ করব? সৌমাল্যর গলায় বিস্ময়। সামনের অমাবস্যায় তান্ত্রিকের যজ্ঞ পূর্ণ হবে। সেই দিন সেখানে এক কিশোর অপরাধী, যে কিনা এরকম এক নিকৃষ্ট অপরাধ করেছে, তাকে বলি প্রদান করতে হবে। আচ্ছা, একটা কথা বলো, তুমি কি তোমার লকআপে থাকা একজন অপরাধীকে কোনোভাবে সবার চোখের আড়ালে মুক্ত করে তার হাতে তুলে দিতে পারবে? মিথিলের প্রস্তাবে
মুহূর্তে সৌমাল্যর কপালে সমান্তরাল রেখা ফুটে উঠল। কাজটা যে খুব কঠিন তা নয়, রাতে ওর একার ডিউটির সময় এদিক ওদিক মাপজোক করে করাই যায়, কিন্তু তাই বলে বন্দি অপরাধীর মুক্তি? মনে মনে ভাবতে থাকে সৌমাল্য। ওর চোখ মুখের হাবভাব দেখে মিথিল ওর কাঁধে হাত রেখে বলে, জানো সৌমাল্য, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মিশরে পৃথিবীর সবচেয়ে পুরাতন ও বৃহৎ লাইব্রেরি গড়ে উঠেছিল। তখনকার বই মানে তো প্যাপিরাস স্ক্রলের আকারে গচ্ছিত জ্ঞান। সেরকম হাজার হাজার বইয়ের সংরক্ষণ করেছিলেন আলেকজান্দ্রিয়ার রাজা। সেই রাজার বইপ্রেমের ইতিহাস জানো? সৌমাল্য মাথা নাড়িয়ে জানালো সে এ বিষয়ে অজ্ঞ। মিথিল বলে চলল, আলেকজান্দ্রিয়া সে সময় মিশরের মূল ভূখণ্ড ও ফারাউস দ্বীপের মধ্যে যোগাযোগ রক্ষাকারী বন্দর ছিল। তো সেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের বণিকদের সমাগমে ক্রমশ ওটি একটি আন্তর্জাতিক বন্দর হয়ে উঠেছিল। সেসব বণিকদের মাধ্যমে রাজা দেশ বিদেশের অগন্তি বই সংগ্রহ করতেন। তৎকালীন রাজা জেরুজালেম থেকে বেশ কিছু বই এনে তাদের নকল করে ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু সে দেশের পুরোহিতরা সে প্রস্তাব শুনে বেঁকে বসেছিল। তখন রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন তার দেশের ধনী গৃহে কর্মরত লক্ষাধিক ইহুদি দাসকে তিনি মুক্ত করে জেরুজালেমে পাঠিয়ে দেবেন। এত বড় পুণ্য কাজের ফলস্বরূপ তার ইচ্ছা পূরণের পথে সমস্ত বাধা কিন্তু দূর হয়ে গিয়েছিল। মিথিলের গল্পের পেছনের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না সৌমাল্যর। ও বইগুলোর ওপর হাত বোলাতে বোলাতে নেশাগ্রস্ত গলায় বলে, থানার বাইরে আপনি ভাত পেতে থাকবেন, আমি ভেতরের দিকটা সামলে নেব। খালি কবে লাগবে সেটা বলুন, কাজ হয়ে যাবে। সৌমাল্যর মুখে মিথিলের প্রস্তাবটা শুনে মুহূর্তে শিউরে উঠেছিল কুসুম। ও প্রতিবাদ করে বলেছিল, দুটো কখনোই একই দৃষ্টিভঙ্গিতে ফেলার মতো ব্যাপার নয় সৌমাল্য। ইহুদিদের ওপর অন্যায় অত্যাচার হতো, তাদের মুক্তি দেওয়া পুণ্যের কাজ। তার মানে এক অপরাধীকে, সেই অপরাধীকে বলিতে চড়ানো একটা পুণ্যের কাজ। স্ত্রীকে বলপূর্বক থামিয়ে উঁচু গলায় বলে উঠেছিল সৌমাল্য। সেদিনের কথা মতো কয়েকদিন পরে এক কিশোরকে মিথিলের হাতে তুলে দেওয়ার পর থানায় শোরগোল পড়ে গিয়েছিল। সৌমাল্য নির্ভেজাল নির্দোষী মুখে মেকি খোঁজখবর চালিয়েছিল কিছুক্ষণ। তারপর প্রায় মধ্যরাতের দিকে বাড়িতে ফেরার জন্য থানা থেকে বেরোয়েছিল। আমাবস্যার রাত, চাঁদহীন আকাশের কোনায় কোনায় থই থই অন্ধকার। তার আঁচলের নিচে ঘুমন্ত পৃথিবীকে সেই মুহূর্তে বেশ রহস্যময় লাগছিল। মিথিলের মুখে সেদিন তান্ত্রিকের কথাগুলো শোনার পর রোজ বাড়ি ফেরার পথে ডেভিড সাহেবের বাড়ির দিকে অবচেতনেই ওর চোখ চলে যেত। আজও তেমনই হলো, কিন্তু স্তূপাকার অন্ধকারের মতো বাড়িটার দিকে চেয়ে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো আজ সৌমাল্যর। মনে হলো অন্ধকারের আড়াল থেকে এক ফালি ক্ষীণ আলোর তরোয়াল যেন উঁকি দিচ্ছে। এত রাতে মিথিল রয় জেগে থাকবে বলে তো মনে হয় না। তাছাড়া ওর তো আজ পুণ্যার্থে তান্ত্রিকের কাছে পৌঁছনোর কথা। তবে কি কাজ সেরে ফিরে এলেন উনি? অদ্ভুত এক মায়াবী কৌতূহলের বশবর্তী হয়ে সৌমাল্য বড় রাস্তা ছেড়ে ডেভিড সাহেবের বাড়ির গলিতে পা বাড়ালো। বাড়িটার দিকে যত এগোতে লাগলো ততই যেন একটা নৃশংস শব্দ ওর শ্রবণেন্দ্রিয়তে তীব্রভাবে ধরা দিতে লাগলো। দরজার কাছে এসে দাঁড়াতেই শুনতে পেল একটা পৈশাচিক হাসির অনুরণন। সেই শব্দ কোনো পার্থিব প্রাণীর হতে পারে বলে বিশ্বাস হয় না সৌমাল্যর। ওর সারা শরীর জুড়ে একটা হিম শীতল বাতাস খেলা করে বেড়াচ্ছে তখন। আষ্টে গন্ধের দাপটে ভরে উঠেছে পারিপার্শ্বিক পরিবেশ। দরজায় নক করতে গিয়েও নিজেকে সংযত করে জানলার দিকে পা ফেলল সৌমাল্য। বন্ধ জানলার এবড়ো খেবড়ো আরশির কোণের ত্রিভুজাকার ভাঙা ফাঁকে
চোখ রাখল ও সন্তর্পণে। মুহূর্তে ওর শিরদাঁড়াটা বেয়ে একটা শীতল স্রোতের ধারা বয়ে গেল। মৃত্যু যে এতটা ভয়ঙ্কর রূপে সেজে উঠতে পারে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না ওর। ওরই হাতে ছাড়া পেয়েছিল যে কিশোর, তার রক্তশূন্য দুমড়ে মুচড়ে পড়ে থাকা দেহটাকে দেখে আঁতকে উঠল সৌমাল্য। বুদ্ধি বিবেচনার শক্তি মুহূর্তে লোপ পেয়ে যাচ্ছিল ওর। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন এলোপাথাড়ি আছড়ে পড়ছিল। তবে যে তান্ত্রিকের কথা বলেছিলেন মিথিলদা, হঠাৎ একটা প্রবল গর্জনে প্রায় কেঁপে উঠল বাড়িটা। অতঃপর রক্তবর্ণ কৌপিন পরিহিত এক তান্ত্রিক ওর দৃষ্টিগোচরে এলো। সে সৌমাল্যর দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। গোড়ালি উঁচু করে তার পায়ের দিকে তাকাতেই মিথিলকে মেঝের ওপর অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখল। তার পাশে বসে আছে একটি মেয়ে, এলো চুলে আলু থালু বেশে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পরেই আবার গর্জে উঠল সেই গলা, চল আমার সঙ্গে, নইলে তোর বাবাকে এখানে মেরে পুঁতে দিয়ে যাব। সাপের মতো ফোঁস ফোঁস শব্দে মাথা তুলল মেয়েটি। সৌমাল্যর পা দুটো মুহূর্তে কেঁপে উঠল। কে কিশোরী? ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ভীষণ ঘোলাটে রক্তবর্ণ চোখের চাউনি, তার সমস্ত অবয়ব জুড়ে যেন মৃত্যুর পসরা সাজানো। স্বেচ্ছায় যাবি নাকি তোকে বন্দি করে নিয়ে যাব আমি? তোর মধ্যস্থ পিশাচিনীর হৃদয়কে অর্পণ করব শয়তানের গর্ভে। বিকৃত স্বরে যথেষ্ট ঔদ্ধত্যপূর্ণ কণ্ঠে কথাগুলো বলার পর অট্টহাস্যে হেসে উঠল তান্ত্রিক। তার স্পন্দন সারা ঘরের বাতাসে যেন প্রলয় সৃষ্টি করল। সৌমাল্য দু হাত দিয়ে জানলার গরাদটাকে শক্ত করে ধরার চেষ্টা করল, কিন্তু পালিয়ে যেতে পারল না। ভয়ের প্রগাঢ় ভাব ওর মধ্যে অদ্ভুতভাবে তীব্র কৌতূহলের সঞ্চার করে চলেছিল। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ, তুই আমাকে নিয়ে যাবি? তোর এত সাহস? ছাড় আমাকে, ছাড়। ওর মতো তমগুণে ভরপুর আধারেই তো হয় পিশাচিনী। আজ তুই আবার তোর পছন্দ মতো শিকারের রক্ত পান করে তৃপ্ত উচ্ছ্বসিত। আমি তো এটাই চেয়েছিলাম রে, তাই তো তোর বাবাকে বলেছিলাম সেই শিকারের জোগাড়ের ব্যবস্থা করতে রে। বলেই আরেকবার অট্টহাস্যে চারপাশকে কাঁপিয়ে তুলল তান্ত্রিক। মেয়েটা তখনও তির্যক দৃষ্টিতে চেয়ে রয়েছে তান্ত্রিকের দিকে। তান্ত্রিক এক পা দু পা করে মেয়েটার দিকে এগিয়ে যেতেই এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো মেয়েটা। এতক্ষণে সৌমাল্যর খেয়াল হলো মেয়েটার হাঁটু সমান ফ্রকের নিচে পা বেয়ে রক্তধারা বয়ে চলেছে। দুর্বল শরীরে মেয়েটা এগোতে গিয়েই ধপ করে পড়ে গেল। প্রায় চোখের নিমেষে তান্ত্রিক তখন ওকে কাঁধে তুলে নিল আর উধাও হয়ে গেল সৌমাল্যর চোখের সামনে থেকে। ওর পা ফেলার ঔদ্ধত্যপূর্ণ শব্দে সৌমাল্য ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়েছিল জানলার পাশে, পাছে ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার অপরাধে একই পরিণতির শিকার না হতে হয় ওকে। কিছুক্ষণের মধ্যে আবার একটা নিস্তরঙ্গ নীরবতা এসে দখল করলো বাড়িটাকে। সৌমাল্য ধীর পায়ে একটু একটু করে এগিয়ে এলো খোলা দরজার দিকে। ওর মন তখনও পালাবার প্রবৃত্তিকে দমন করে চলেছে। কৌতূহলজাত আকর্ষণ বোধ তখন ওর মস্তিষ্কে। ধীরে ধীরে ঘরে ঢুকতেই ওর ডান পাকে জড়িয়ে ধরল দুটো শীতল বেড়ি। ভীতির শিহরণে অজ্ঞান হয়ে যাবার মুহূর্তেই ওর নিচের দিকে চেয়ে দেখল পলকের মধ্যে বন্ধ হয়ে আসা হৃদযন্ত্রটা
সচল হলো ওর। মিথিল বেঁচে আছে। মরা চোখের অসহায় চাউনিতে ও ভিক্ষা চাইছে সৌমাল্যর কাছে। তড়িঘড়ি মেঝের ওপর হাঁটু গেড়ে বসে ওর অস্পষ্ট কথাগুলোকে শুনতে পেল সৌমাল্য। সৌমাল্য, সৌমাল্য, আমার হাতে আর বেশি সময় নেই। আমি আর বাঁচব না। পাশের ঘরে কোয়েলের একে রাখা আছে। তুমি ওকে একটু দেখো। তুমি একটু। জানতে পারল কুহেলির পরিচয়। আরও জানতে পারল মৃত্যুর অন্তিম মুহূর্তেও মিথিল তার গর্ভবতী মেয়ের সেবা করে চলছিল। শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল কুহেলিকে তান্ত্রিকের হাত থেকে বাঁচানো যাবে না। তাছাড়া মেয়ের প্রতি ওর মায়ার টানের ভাঁটাও ছাপ ফেলেছিল ওর বক্তব্যে। তবে তান্ত্রিক আসার পূর্বেই কুহেলির শেষ চিহ্নটাকে মিথিল ওর শরীর হতে নির্গত করে ওর ঘরের বিছানার নিচে একটা বাক্সের মধ্যে রেখে এসেছিল। সে জীবিত আছে কি মৃত তা পরখ করে দেখার জন্য কাঁপা হাতের তর্জনী তুলে সেই ঘরের দিকে ইঙ্গিত দিল মিথিল। সৌমাল্যর কাছে এখন পরিষ্কার হচ্ছিল মেয়েটার পা বেয়ে নেমে আসা রক্তধারার কারণটা। সত্য প্রসব করার কারণেই মেয়েটা অমন নিস্তেজ হয়ে গিয়েছিল। অমোঘ আকর্ষণ বোধে সৌমাল্য ছুটল ঘরটার দিকে। মুহূর্তে বিছানার তলা থেকে বের করলো একটা লাল চামড়ার বাক্স। কি আশ্চর্য, সেখানে শুয়ে আছে একটা সদ্যজাত শিশু, তাও আবার জীবিত। ওর বুকের বাঁ দিকের তুলতুলে অংশটা দিব্যি ওপর নিচ করছে। পিতৃসুলভ মায়ার টানে সৌমাল্যর দৃষ্টি বেশ কিছুক্ষণের জন্য আবদ্ধ হয়ে রইল সেই নবজাতকের প্রতি। তারপর খেয়াল হলো মিথিলের সেই দিনের কথাটা। তবে কি সত্যিই সৌভাগ্য প্রাপ্তি হলো তার? সত্যিই কি তাদের দাম্পত্য এবার ভরে উঠবে খুশির ছন্দে? বিছানার চাদরটাকে টেনে নিয়ে তার মধ্যে শিশুটাকে আলতো হাতে পেঁচিয়ে নিল সৌমাল্য। তারপর ওকে কোলে নিয়ে বেরিয়ে আসতেই দেখল মিথিলের শরীর সম্পূর্ণ নিষ্পন্দ। খোলা চোখে মরা দৃষ্টিতে ও ওর দিকেই চেয়ে আছে। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না সৌমাল্য। শীঘ্র ওকে পৌঁছতে হবে নিজের বাড়িতে। কুসুমের কোলে তুলে দিতে হবে এই শিশুটিকে। দ্রিম দ্রিম শব্দে মধ্যরাতে শ্মশানে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। দু চক্ষু মুদে তান্ত্রিক একনিষ্ঠ সাধনায় আবিষ্ট। উপযুক্ত উৎসর্গ করতে পেরে পরিতৃপ্ত তার সাধনা। অলক্ষ্যে প্রকৃতির কোল জুড়ে খেলা করছে অপ্রাকৃতিক প্রলয়কারী গুঞ্জন। ঋণাত্মক শক্তি সমৃদ্ধ সৃষ্টির বিনাশ নেই। কুসুমের কোলে ঘুমন্ত শিশুটি আনমনে হেসে উঠতেই ওর তৃপ্ত ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি দিল একটা ক্ষুদ্র সদন্ত। ওর মায়াবী মুখের দিকে চেয়ে স্নেহান্ধক সৌমাল্য আর কুসুম বড়ই পরিতৃপ্ত আজ। শুনলেন শেলি ভট্টাচার্যের লেখা পরিতৃপ্তি। গল্পটি কেমন লাগলো আপনাদের? অনুভূতি ভালো বা খারাপ যাই হোক না কেন তা আমাদের সাথে শেয়ার করার জন্য নিজের কমেন্ট বক্স ব্যবহার করুন, যাতে আমরা আপনাদের চাহিদা মতো গল্প আনতে পারি। আরও একবার মনে করিয়ে দিই, গল্পটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। পাশাপাশি একটি লাইক ও কাছের লোকেদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের গল্প পাঠে সায়ন্তন, নিখিল ও বিল্লুর ভূমিকায় সাংখ্য, কুহেলি এবং কুসুমের ভূমিকায় তৃষা, সৌমাল্য, শুভদীপ, তান্ত্রিক এবং দিনুর ভূমিকায় কৌশিক রায়। গান শরণ্যা মুখোপাধ্যায়। ডিরেকশন, স্ক্রিপ্টিং ও শব্দগ্রহণে অভ্রনীল। সাউন্ড ডিজাইন ও
ও স্পেশাল এফেক্টসে বিশ্বদীপ, ভিডিও এডিটিং পরাগ ও গল্পের সূত্রধার আমি রক্তিম। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ও অন্যান্য কাজে ছিলেন দি ওয়ান্ডার ইন বুক শেলফ, ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরি এবং শুভদীপ, হন্টেড অডিও স্টেশন এবং অপু দুর্গার পাঁচালী ইউটিউব চ্যানেলের সদস্যরা। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটি রোমহর্ষক গুপ্তধনের কাহিনী নিয়ে, যেখানে হরর স্কোপ থেকে থাকছি আমি, ইভান সরকার এবং স্পন্দন বোস। ততদিন ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনদের ভালো রাখবেন।